আবারও স্বাগত ২১শে বিজনেসে, সঙ্গে আছি হিরো জুম্মান। এশিয়া থেকে পাচার হওয়া কালো টাকার নিরাপদ আশ্রয় হয়ে উঠেছে যুক্তরাজ্য, এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে। মালয়েশিয়া ও বাংলাদেশের দুর্নীতিবাজরা তাদের অবৈধ অর্থ সাদা করার জন্য লন্ডনের আকাশছোঁয়া দামের অ্যাপার্টমেন্টগুলো বেছে নিচ্ছেন, কিনছেন বিলাসবহুল সব সম্পদ। তবে দুর্নীতির বিভিন্ন তথ্য উঠে আসার পরে ব্যবস্থা নিতে শুরু করেছে ব্রিটিশ ন্যাশনাল ক্রাইম এজেন্সি। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। যুক্তরাজ্যের সম্পত্তি বাজারের অর্থের উৎস নিয়ে দশকের পর দশক ধরে অস্পষ্টতা থেকেই গেছে। বছরের পর বছর ধরে অবৈধ অর্থে গড়ে তোলা সম্পত্তি ও এতে জড়িতদের জবাবদিহির মুখোমুখি না করায় কালো টাকার এই পাহাড় দিন দিন বেড়েই চলেছে। তবে বাংলাদেশ থেকে শুরু করে মালয়েশিয়ার দুর্নীতি দমন সংস্থাগুলো তদন্ত ও বিচারের উদ্যোগ নেয় যুক্তরাজ্য নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়েছে এবং ব্যবস্থা নিতে শুরু করেছে। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের লন্ডন ভিত্তিক সম্পত্তির উৎস নিয়ে তদন্ত শুরু করেছে। গত জুনে দেশটির দুর্নীতি দমন কমিশনের অনুরোধে প্রয়াত ধনকুবের ও মাহাথিরের ঘনিষ্ঠ সহযোগী দাম জাইনুদ্দিনের প্রায় 18 কোটি ডলার মূল্যের সম্পত্তি ফ্রিজ করে ব্রিটিশ কর্তৃপক্ষ। যুক্তরাজ্যে অর্থ পাচারের ক্ষেত্রে মালয়েশিয়াই একমাত্র দেশ নয়, এ তালিকায় আছে বাংলাদেশও। গত মে মাসে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি প্রায় 9 কোটি পাউন্ড মূল্যের বিলাসবহুল সম্পত্তি জব্দ করে। সন্দেহ করা হচ্ছে এই সম্পত্তি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগীদের। যুক্তরাজ্যের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তদন্ত করে প্রায় 40 কোটি পাউন্ড মূল্যের সম্পত্তি পায়, যেগুলো হাসিনার ঘনিষ্ঠদের সাথে যুক্ত। এর মধ্যে আছে মেফেয়ার ম্যানশন, সারে কাউন্টির এস্টেট ও মার্সিসাইডের ফ্ল্যাট। শেল কোম্পানি ও অফশোর কাঠামোর মাধ্যমে এই অর্থ এমনভাবে সরানো হয় যে উৎস জানার উপায় থাকে না। এছাড়া ভার্জিনিয়া দ্বীপপুঞ্জের মাধ্যমেও এসব কালো টাকা দেশটিতে প্রবেশ করে। যুক্তরাজ্যের অঞ্চল হিসেবে পরিচিত এই দ্বীপপুঞ্জ বিশ্বের ট্যাক্স হেভেন নামে পরিচিত, যেখানে করের হার প্রায় শূন্য এবং খুব কঠোরভাবে আর্থিক গোপনীয়তা রক্ষা করা হয়। এমন বাস্তবতায় দুর্নীতিবাজদের জন্য স্বর্গে পরিণত হয়েছে যুক্তরাজ্য। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। সম্ভাবনা থাকার পরও খেলনা শিল্পে সুবিধা করতে পারছে না দেশীয় উদ্যোক্তারা। তাদের অভিযোগ, খেলনা আমদানির চেয়ে এর কাঁচামাল আমদানিতেই শুল্ক অনেক বেশি। এ সময় এনবিআরের সদস্য জানান, শুল্ক ছাড় দেওয়ার ক্ষমতা রাজস্ব বোর্ডের নেই। আর আইএমএফের শর্ত থাকায় বছরের মাঝখানে শুল্ক ছাড় দেওয়ার কোনো সুযোগই নেই। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। বৈশ্বিক খেলনার বাজার প্রায় ৩২৫ বিলিয়ন ডলারের। বড় এ বাজারে বাংলাদেশের রপ্তানি ২০২২-২৩ অর্থবছরে ছিল মাত্র ৭ কোটি ৭০ লাখ ডলার। উদ্যোক্তারা বলছেন, তৈরি পোশাকের পাশাপাশি রপ্তানি ঝুড়িতে শক্তিশালী পণ্য হয়ে উঠতে পারে খেলনা। এক্ষেত্রে ছাড় দিতে হবে শুল্কে, অর্থাৎ নীতি সহায়তা নিয়ে সরকারকে এগিয়ে আসতে হবে সবার আগে। মোস্টলি আমাকে দেখা হয় ফ্রম দ্য লেন্স অফ আ গার্মেন্টস ইন্ডাস্ট্রির পলিসি, বা এগুলো দিয়ে আমাদেরকে দেখা হয় আর কি। সাপ্লিমেন্টারি ডিউটি অ্যান্ড আরডি, এই দুটো ডিউটি আসলে আপনার ট্রেড নিউট্রাল ডিউটি নয়। প্লাস্টিক খেলনার সম্ভাবনা আর সংকট নিয়ে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিসিসিআই এর আয়োজনে খেলনা শিল্পের প্রসারের উপর গুরুত্ব আরোপ করেন ব্যবসায়ী নেতারা। ওয়ান স্টপ সার্ভিসও যেরকম বলা হয়েছে, আমরা একটা দ্বারপ্রান্ত চাই যেখানে গিয়ে আমরা আমাদের প্রবলেমসগুলোকে আলোক করব। এখানে যদি আইসিটিকে ইন্টিগ্রেশন না করেন তাহলে কিন্তু আমরা বাইরের সাথে একেবারেই কম্পিট করতে পারবেন না। সেমিনারে জাতীয় রাজস্ব বোর্ডের প্রতিনিধি জানান, ট্যারিফ কমিশনের নতুন নীতিতে কর ছাড়ের সুযোগ এখন শুধুই সংসদের হাতে। আছে আইএমএফ এর শর্ত। আইএমএফ থেকে আমরা লোন নিয়েছি, তাই না? আইএমএফ কিছু বাধ্যবাধকতা আছে, আপনারা জানেন যে আইএমএফ এর সাথে প্রচুর নেগোসিয়েশন হয় এবং ওই যে লোনের কিছু শর্ত থাকে। শর্তের কারণে আমরা কিন্তু চাইলে কোনো এক্সাম্পশন দিতে পারি না। এ সময় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা জানান, ক্ষতিকর রাসায়নিক মুক্ত কাঁচামাল দিয়ে খেলনা তৈরি করা হোক। আর এলডিসি গ্র্যাজুয়েশনের পরও বাংলাদেশের রপ্তানি শিল্পে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস ব্রিটিশ হাই কমিশনের ডেপুটি ডেভেলপমেন্ট কর্মকর্তার। সাদাত হাবিবি সেতু, ২১শে টেলিভিশন, ঢাকা। বেসরকারি খাতের সহায়তা ছাড়া সরকার কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ।
রাজধানীর একটি হোটেলে বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিষ্ঠান ও ব্যক্তিদের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে সরকার এখনও সম্পূর্ণভাবে কাজ করতে পারছে না। বৈশ্বিক ব্যবসার ক্ষেত্রে বেসরকারি কোম্পানিদের মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে পাশে থাকার আশ্বাস দেন অর্থ উপদেষ্টা। এছাড়া রাজনৈতিক সরকার এসে পরবর্তী ধারা অব্যাহত রাখবে বলেও আশা প্রকাশ করেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রক্রিয়া যেন মসৃণভাবে হয়, সেজন্য পূর্ণ সমর্থন দিতে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO-কে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সংস্থাটির মহাপরিচালক ডক্টর নোগোজি অকনজো ইওয়েলার সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সে সময় তিনি আশা প্রকাশ করেন, আসন্ন WTO মন্ত্রী পর্যায়ের সম্মেলনে এমন একটি ফলপ্রসূ সিদ্ধান্তে পৌঁছাতে মহাপরিচালক ভূমিকা নেবেন, যা LDC থেকে উত্তরণ প্রক্রিয়াধীন দেশগুলোকে সহায়তা করবে। বিশেষ করে উন্নত দেশগুলোর বাজারে বাণিজ্যিক ছাড় বা অগ্রাধিকারমূলক বাজার প্রবেশাধিকার প্রত্যাহারের ফলে যাতে এসব দেশ ক্ষতিগ্রস্ত না হয়। WTO মহাপরিচালক সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 22 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৫,৫১৬ পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 238 পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৬,৩৯৭ পয়েন্টে। কমেছে সিঙ্গাপুরের STI সূচক, এটি ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪,২৯৪ পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে ৩,৮৪৫ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ২৪ পয়েন্ট বেশি। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক ২৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৮১,৮৪৮ পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১,২৭৪ পয়েন্টে।